সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি। দেশের ১৩তম সিটি কর্পোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ। ভোক্তা অধিদপ্তরের অভিযানে কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা। ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল, পেলেন বিসিবি থেকে সম্মাননা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া সাক্ষাৎকারে ৭ শতাধিক আবেদনকারীর মধ্য থেকে এই তালিকা চূড়ান্ত করা হয়, যা আগামী ১২ মে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য নির্ধারিত। তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, রাশেদা বেগম, নিপুণ রায় চৌধুরী এবং মহিলা দলের বিলকিস ইসলাম। এছাড়াও বিশেষ গুরুত্ব পেয়েছেন মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম, শাকিলা ফারজানা এবং প্রয়াত নেতা শফিউল বাবির স্ত্রী বিথিকা বিনতে হুসাইন। এছাড়া হেলেন, জেরিন খান, শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদ সহ অভিজ্ঞ ও রাজপথের কর্মীদের সমন্বয়ে এই তালিকা সাজানো হয়েছে। সংসদীয় বিধি অনুযায়ী প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত আসন হিসেবে বিএনপি জোট এবার ৩৬টি আসন পেতে যাচ্ছে। নয়াপল্টনে দলের মনোনয়ন বোর্ডের দীর্ঘ যাচাই বাছাই শেষে এই প্রার্থীরা চূড়ান্ত মনোনয়ন লাভ করেন। মূলত রাজপথের ত্যাগী নেত্রী ও পেশাজীবীদের প্রাধান্য দিয়েই এই ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপির প্রেস উইং। উত্তরের প্রাচীন জনপদ বগুড়াকে আজ দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা ও ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভাটি দীর্ঘ প্রতীক্ষার পর সিটি কর্পোরেশনে উন্নতি হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ দেখা গেছে। এদিন প্রধানমন্ত্রী বগুড়া জেলা জজ কোর্টে আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করেন এবং দ্রুত কারামুক্তি নিশ্চিত করতে ৭ জেলায় অনলাইন বেল বন্ড কার্যক্রমের সূচনা করেন। বিচার ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে তিনি বলেন, শুধু আইনের শাসন নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা এই সরকারের মূল লক্ষ্য। এরপর তিনি গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় গিয়ে চৌকিদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন এবং ৯১১টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এই কার্ডের মাধ্যমে দুস্থ নারী প্রধান পরিবারগুলো মাসে ২৫০০ টাকা করে সহায়তা পাবেন, যা ২০৩০ সালের মধ্যে সর্বজনীন সোশ্যাল আইডিতে রূপান্তর করা হবে। একই সফরে তিনি হামরুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন এবং বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেন। এছাড়া বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পুরো সফরে তার সঙ্গী ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান এবং স্থানীয় সরকার ও আইনমন্ত্রী সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। তুরস্কে আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে তারা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান তুলে ধরে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল নিশ্চিত করতে তিনি ইরানের সহযোগিতা কামনা করেন। ইরান ইতিমধ্যে যে ৬টি দেশের জাহাজকে ওই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, তার মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এমন গঠনমূলক অবস্থানের প্রশংসা করেন এবং জাহাজের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আশ্বাস দেন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত আন্তর্জাতিক এই পথে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া।
আজ 20 এপ্রিল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সাপেক্ষে ইতোমধ্যে 22,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম পাঠানো হয়েছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। বৈঠকে সৌদিতে জনশক্তি রপ্তানি, জ্বালানি ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক নিরাপত্তা ইস্যু নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে সৌদি আরব থেকে পাওয়া পূর্ণাঙ্গ তালিকা পুনরায় যাচাই বাছাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মন্ত্রী। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত, যা আগামী জুলাইয়ের প্রথমার্ধে হতে পারে বলে জানানো হয়েছে। মূলত বৈধ নথিপত্র থাকা মিয়ানমার নাগরিকদের দ্রুত পাসপোর্ট নিশ্চিত করা এই আলোচনার মূল লক্ষ্য। কক্সবাজারের নিত্য পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বাস টার্মিনাল ও কালুর দোকান এলাকা এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক হাসান আল মারুফ। অভিযানে বাস টার্মিনাল এলাকার মিস্টার্স জামাল অ্যান্ড ব্রাদার্সকে রূপচাঁদার মোড়কে ভেজাল ভোজ্য তেল বিক্রির দায়ে জরিমানা করা হয়। অন্যদিকে কালুর দোকানের সিজল আউটলেটে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি ও কোমল পানীয় রাখার দায়ে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযান শেষে জানানো হয়, ভোজ্য তেল ও মিষ্টির দোকানে পণ্যের মান ও দাম তদারকিতে এই তদারকি অব্যাহত থাকবে। বিশেষ করে সিন্ডিকেট ও কৃত্রিম মজুত রোধে ভোক্তার স্বার্থ সুরক্ষা এমন কঠোর পদক্ষেপ চলমান রাখার অঙ্গীকার করেছে অধিদপ্তর। জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবেই এই তাৎক্ষণিক দণ্ড কার্যকর করা হয়েছে। ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ তুস্কাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গুলি চালিয়ে জব্দ করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক বিবৃতিতে সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানান। চীন মনে করে, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই স্বাভাবিক চলাচল বজায় রাখতে উত্তেজনা প্রশমন জরুরি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জাহাজটি আটকের বিষয়টি নিশ্চিত করে দাবি করেন এটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এদিকে ইরান এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুত আখ্যা দিয়ে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে এবং জানিয়েছে জাহাজটি চীন থেকে পণ্য নিয়ে আসছিল। মূলত ইরানের ওপর মার্কিন অবরোধ কার্যকর করাকে কেন্দ্র করেই এই উত্তেজনার সৃষ্টি। উদ্ভূত পরিস্থিতিতে প্রণালীটি দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। আল জাজিরা তথ্য মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব দিচ্ছে বেইজিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে বিশেষ সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে বিসিবি সভাপতি তামিম ইকবাল রুবেলের হাতে বিশেষ ক্রেস্ট ও তার ক্যারিয়ারের পরিসংখ্যান সংবলিত 3 সংস্করণে 3টি জার্সি তুলে দেন। অনুষ্ঠানে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং রুবেলকে মাঠে সতীর্থ টিম ম্যানেজমেন্টের সদস্যরা উষ্ণ অভ্যর্থনা জানান। সম্মাননা গ্রহণকালে আবেগপ্রবণ রুবেল তার ক্রিকেটার হওয়ার পেছনে বাবা মায়ের অবদানের কথা স্মরণ করেন এবং বিসিবি সভাপতিকে ধন্যবাদ জানান। 2009 সালে অভিষেকের পর 27 টেস্টে 36, 104 ওয়ানডেতে 129 এবং 28 টি-20তে 28 উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। বিশেষ করে পেসার হান্ট কর্মসূচির মাধ্যমে উঠে আসে রুবেল তার কোচ সারওয়ার ইমরান সহ সকল সতীর্থ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 2021 সালে নিউজিল্যান্ড সফরে তিনি শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও রুবেল ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অনুষ্ঠান শেষে নিজের ছেলেকে নিয়ে উইকেটের কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে মাঠের স্মৃতি রোমন্থন করেন জনপ্রিয় পেসার। মূলত দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেটে রুবেলের অবদানকে স্মরণীয় করে রাখতেই এই জমকালো বিদায়ী আয়োজন। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।